নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার ভিডিওতে। আজকে আমি নবম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি দুটি তিনটি কোশ্চেন বলে দেবো অ্যান্সার সমেত, এবং সেটি সেমিস্টার পরীক্ষায় অবশ্যই আসবে। দেখে নাও যে ফরাসি বিপ্লবের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটি তিনটি কোশ্চেনের অ্যান্সার আমি বলে দেবো। সেখানে প্রথম কোশ্চেনটি হচ্ছে কর ব্যবস্থা, বৈষম্যমূলক কর ব্যবস্থা বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের যেটা রয়েছে সেটা বর্ণনা করো। তাহলে ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী যে কর ব্যবস্থাটি রয়েছিল, বৈষম্যমূলক কর ব্যবস্থা, সেই প্রসঙ্গে যদি কোনো কোশ্চেন আসে, বড় কোশ্চেন, তারই অ্যান্সার আজকে আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে 1700, দেখো স্ক্রিনশট নিতে পারো, এখানে করগুলোর নামও দেওয়া আছে, আর আমি এখানে বলেও দিচ্ছি। আচ্ছা, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে মহান যুগান্তকারী বিপ্লব সংগঠিত হয় তার পূর্ববর্তীকালে ফ্রান্স তথা সমগ্র ইউরোপের অধিকাংশ দেশেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ভ্রান্ত। সমাজে উচ্চ শ্রেণী অর্থাৎ যাজক আর অভিজাতদের কোনো প্রকার কর দিতে হতো না। এরা ছিল সমগ্র জনগণের মাত্র 3%। বাকি 97% মানুষকে এই করগুলো দিতেই হতো বাধ্যতামূলকভাবে। করগুলো হলো, দেখো করগুলো আমি পয়েন্টিং করে বলে দিয়েছি। করগুলো হলো টাইথ, যা চার্চকে দিতে হতো, এটি ধর্মকর। কৃষকরা বাধ্যতামূলকভাবে দিত। কৃষিজ পণ্যের 1/10 এর আওতায় পড়ত। গম, বার্লি, ফল, সবজি, এমনকি পশুজাত পণ্য সবই এই টাইথের আওতায়। তেইলি, এটা রাজাকে দিতে হতো। ক্যাপিটেশন, এটাও রাজাকে দিতে হতো। গ্যাবেল, এটা লবণ কর, রাজাকে দিতে হতো। কৃষকরা এই কর দিত, এটা দিতে কৃষকদের খুবই কষ্ট হতো। ভিটিং এমে, এটি রাজাকে দিত কৃষকেরা। সেন্স, এটা এক প্রকার বাৎসরিক খাজনা। সাম্পাট, প্রাপ্য ফসলের অংশ, যেটা সাম্পাট কর নামে সামন্ত প্রভু বা জমিদারকে দিত কৃষকরা। লত এদ ভেন্তি, এটা এক প্রকার সম্পত্তি হস্তান্তর জড়িত কর। আচ্ছা, এই গেল কর ব্যবস্থা প্রসঙ্গে, এবং এখানে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা বলে দিলাম। আর এর পরের যে কোশ্চেনের অ্যান্সারটি আছে সেটা হচ্ছে, দেখো এখানে যেটা হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ বৃহত্তর প্রভাবটি পড়েছিল সেই প্রসঙ্গে। ঠিক আছে, ইউরোপে প্রভাব পড়েছিল। ইউরোপের সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। পুরাতন ব্যবস্থার অবসান ঘটল। বেলজিয়াম, হল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রিয়ার পরিবর্তন দেখা দিল। ইটালি, জার্মানিতে পুনর্গঠন ঘটল। স্পেন, পর্তুগালে নতুন জাতীয় চেতনার জন্ম হলো। আর নতুন সামাজিক যেটা হচ্ছে সামাজিকতা, সেটা তৈরি হলো। আর এখানে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে নতুন সংবিধান। 1789 খ্রিস্টাব্দের জুন মাসে টেনিস কোর্টের যে শপথ নেওয়া হয়েছিল তার মাধ্যমেই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ফ্রান্সে এক নতুন সংবিধান রচনার শপথ নিয়েছিলেন। তৃতীয় সম্প্রদায় 97% জনগণ যারা, তাদের চাপেই ফ্রান্সের জাতীয় সভা সংবিধান রচনার কাজে হাত দেয়। এর মাধ্যমে জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়। দীর্ঘ পরিশ্রমের পর এই সভা 1791 খ্রিস্টাব্দতে সংবিধান রচনার কাজ সুসম্পন্ন করে। নতুন সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। দৈব রাজতন্ত্রের অবসান ঘটানো হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শকে প্রতিষ্ঠা করা হয়। ফ্রান্সে কতগুলো ডিপার্টমেন্টগুলি কতগুলো জেলা, ক্যান্টন এবং কমিউনে ভাগ করা হয়। বিচার ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্যমূলক লেতার দি ক্যাশের অবলুপ্তি ঘটানো হলো। চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, এগুলোকে জাতীয়করণ করা হলো। ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করা হলো। এছাড়া আরও কিছু
প্রভাব ঘটেছিল, যেটা হচ্ছে সামন্ততন্ত্রের বিলোপ ঘটেছিল, রাজতন্ত্রের অবসান বজায় রাখা হলো এবং ফ্রান্সে বিপ্লবের পরে গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলো, সামন্ততন্ত্র বা জমিদার ব্যবস্থার বিলোপ করা হলো এবং দরিদ্র কৃষকদের জমি দেয়া হলো। আইন পাস করে 1793-এ 17ই জুলাই সামন্ততন্ত্রের বিলোপ করা হয়। এর জন্য সামন্ত প্রভুদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ঘোষণা করা হয়। 1793-তে নাগরিকদের অধিকার ঘোষণা করা হলো, বলা হলো সাম্যের গুরুত্বের ওপর